আসসালামু আলাইকুম, আমি জিয়াউল হাসান সাসকাচুয়ান কানাডা থেকে। তো সেই দিন একটা ভিডিও করছিলাম 2-3 দিন আগে। সেটা হচ্ছে যে কানাডায় যারা নতুন আসতেছেন তাদের কি আনবেন, কিভাবে ফ্লাইট করবেন, কি সেগুলো নিয়ে আর কি, জাস্ট হচ্ছে নতুনদের জন্য। তো ওই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছিলো, প্রায় 30 মিনিট হয়ে গেছিলো। তো সেজন্য আমি সেখানে বাচ্চাদের ব্যাপারটা বাদ রাখছিলাম। মানে আপনাদের সাথে বাচ্চা থাকে এবং আপনারা ধরেন কানাডায় স্টুডেন্ট ভিসা নিয়ে আসতেছেন বা পিআর হিসেবে আসতেছেন, তো বাচ্চাদের স্কুলিংয়ের ঘটনাটা কি, মানে কীভাবে স্কুলে ভর্তি করবেন, কি করবেন না করবেন, ডে কেয়ার কি, সেগুলো নিয়ে। তো সেটা নিয়েই চিন্তা করলাম যে প্রায় 30 মিনিটের ভিডিও এত বেশি লম্বা হয়ে গেছিলো। তো ওইটাতে বাচ্চাদের ব্যাপারটাই বাদ রাখছিলাম। তো ওই জন্য এই ভিডিওটা করা, যেখানে আমি বাচ্চাদের বিষয়টা বলবো আর কি, বাচ্চাদের বিষয়টা ডিসকাস করব। এখন কথা হচ্ছে যে বাচ্চাদের শপিং টপিং নিয়ে তো আসলে বলার কিছু নাই। এটা তো বাবা মা কিনবে, যেভাবে বুঝি টুঝি কিনবে। বাচ্চাদের জন্য গরম কাপড় তো বেশি কিছু আনতেই হবে, কারণ কোনো যেমন ধরেন টরন্টোতে সাধারণত মানে স্প্রিংটিংও অনেক উইন্ডি থাকে, মানে বেশ বাতাস থাকে, বাতাসটা একটু ঠান্ডা। কারণ টরন্টো হচ্ছে লেক অন্টারিওর পাশে, লেক অন্টারিও যারা দেখছেন তারা দেখবেন মোটামুটি সাগরের মতো বিশাল বড়। যাই হোক, তো সেই জন্য বাচ্চাদের গরম কাপড়টা আনতেই হবে। বেসিক কিছু মেডিসিন নিয়ে আসতে পারেন, ওর কোনো সমস্যা না। তবে বাচ্চাদের একেবারে বেসিক মেডিসিন যেমন ধরেন আপনার টাইনরল, মানে যেটা হচ্ছে কি আমাদের দেশে প্যারাসিটামল, তারপরে ধরেন ফ্ল্যাকোল, বা ছোটো বাচ্চা যদি হয় তো পেটে যদি গ্যাস ট্যাস সমস্যা হয় তো সেটার ওষুধের নাম হচ্ছে কলিক। তো সেগুলো মোটামুটি সব জায়গাতেই পাওয়া যায়। এখন ব্যাপারটা হচ্ছে যে বাচ্চাদের স্কুলিং, যারা একটু বড় বাচ্চা, তো আপনি এখন স্কুলিংয়ের ব্যাপারটা কি হবে। তো মোটামুটি 4-5 বছর বয়স থেকে স্কুলে যাওয়া শুরু করে, মোটামুটি 4 বছর বয়স থেকে যত সময় প্রি স্কুলে যাওয়া শুরু করে, আর 5 বছর থেকে মোটামুটি ফুল ফ্লেজ স্কুলিং শুরু হয়, আমি যদি কোনো ভুল না করি আর কি। আর প্রি স্কুল একটু ভ্যারি করে টাইমিংটা, কিন্তু যতটুকু জানি সকাল থেকে মোটামুটি দুপুর 12টা পর্যন্ত হয়। আর যেটা হচ্ছে গিয়ে ফুল ফ্লেজ স্কুল, সেটা আপনার মোটামুটি সকাল 7:30 পৌনে 8টা থেকে একেবারে পুরো দুপুর 3টা পর্যন্ত হয়। তো বেশ লম্বা একটা সময় ওরা স্কুলে থাকবে। এখন স্কুলে ভর্তি করবেন কিভাবে? স্কুলে ভর্তির ব্যাপারটা অসম্ভব সহজ, এর থেকে সহজ কিছু নাই। আপনি যে এলাকায় উঠছেন তার পাশে প্রতিটা লোকালিটিতে স্কুল আছে, যেগুলোকে বলা হচ্ছে গভর্নমেন্ট স্কুল আর কি। তো সেই স্কুলে নিয়ে যাবেন, জাস্ট একদিন আপনার বাচ্চাকে নিয়ে যাবেন, নিয়ে যায় বাচ্চাকে ভর্তি করা দিবেন। একেবারে সহজ, খুবই স্ট্রেট ফরওয়ার্ড। আপনি যাবেন, ওরা একটা ফর্ম দিবে, ফর্মটা ফিল আপ করবেন, বাবা মার নাম দিবেন, ইত্যাদি দিবেন, বেসিক কিছু জিনিস দিবেন, তারপর ভর্তি করাবেন। তবে সাসকাচুয়ানে একটু ঝামেলা করে ওরা, সাসকাচুয়ানে একটু কঠিন। সেটা খালি স্কুলে গেলেই হয় না, তো তখন ওরা আবার বাচ্চা একটা ছোটো টেস্টের মতো নেয়, মানে ওরকম কোনো টেস্ট না, জাস্ট বাচ্চার সাথে একটুখানি কথাবার্তা বলে আর কি, জিজ্ঞাসা করে যে বাচ্চার কী অবস্থা, কয়টা ল্যাঙ্গুয়েজ জানি, ইত্যাদি। যেমন আমার বাচ্চাকে যখন আমরা সাসকাচুয়ানে ভর্তি করছিলাম, মানে আমরা যখন টরন্টো থেকে সাসকাচুয়ানে আসলাম, তো আমার বাচ্চা একটা ছোটো একটা ইন্টারভিউর মতো হয়েছিল আর কি। তো ওইখানে ওকে ওই যে টিচার, মানে যে আর কি ইন্টারভিউ করছেন আর কি, সাদা একজন মহিলা, তো সে আবার জিজ্ঞাসা করছে তুমি কি বাংলা পারো, তোমার ল্যাঙ্গুয়েজ তো বাংলা। তো আমার বাচ্চা বলছে হ্যাঁ আমি বাংলা পারি। তখন বলছে তুমি কি বাচ্চা পড়তে পারো, বাংলা কি পড়তে পারো? আমার বাচ্চা বলছে হ্যাঁ আমি বাংলা পড়তেও পারি। তখন তাকে একটা বাংলা বই এনে দিছে, মহিলার কাছে মনে হয় সব ল্যাঙ্গুয়েজের বই আছে। যাই হোক, তখন আমার ছেলে বইটা একটু পড়ছে আর কি, কয়েক লাইন পড়ার পর তো মহিলা অনেক খুশি হয়েছিল যে সে আরেকটা ল্যাঙ্গুয়েজ পারে, মানে আমার ছেলে আরেকটা ল্যাঙ্গুয়েজ পারে। যাই হোক, ওইটা অন্য প্রসঙ্গ। এখন আসল প্রসঙ্গে যাই। তো বাচ্চাদেরকে একেবারে স্কুলে ভর্তি করা দিবেন, খুবই সহজ। যেদিন ভর্তি হবে তার পরদিন থেকে স্কুলে যাওয়া শুরু করবে। এখন মোটামুটি স্কুলটা যদি আপনার বাসা থেকে মোটামুটি মনে হয় যতটুকু আমি জানি যে 1 কিলোমিটারের বেশি যদি দূর হয়, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি স্কুলের বাস পাবেন। বাস পুরোপুরি ফ্রি, সব কিছুই ফ্রি। তো বাস আসবে, বাস নির্দিষ্ট একটা পয়েন্টে আসবে, সেই পয়েন্টে সব বাচ্চারা সাধারণত যায়, তারপর আপনার বাচ্চা বাস উঠবে ওই বাচ্চাদের সাথে, তারপর স্কুলে চলে যাবে। আবার সেই পয়েন্টেই বাচ্চাকে দুপুরবেলা বাস নামাই দিবে। আর যদি এর কম যদি হয়, মানে স্কুল যদি আরও কাছে হয়, তাহলে আপনার বাচ্চা তো সেক্ষেত্রে তো বাস পাচ্ছে না, কারণ স্কুল তো অনেক কাছে, আপনি হাইটে দিয়ে আসবেন। তবে বাসের ব্যাপারটা আমি খুব প্রেফার করি, আমার এই সার্ভিসটা আমার খুব ভালো লাগে। স্কুলের কোনো খরচ নাই, এমনকি কানাডায় এই স্কুলিংয়ের ব্যাপারটা যাদের অবৈধ, যাদের কোনো পেপারস নাই, তাদের জন্য, তাদের বাচ্চাদের জন্য, তারা বাচ্চারা স্কুলে যাইতে পারে এবং তাতে কোনো খরচ নাই, এই হচ্ছে বিষয়।
এখন কথা হচ্ছে কেউ যদি একটু অন্য টাইপের আচ্ছা একটা ব্যাপার হচ্ছে স্কুল আবার দুই ধরনের, একটা হচ্ছে গিয়ে যেটাকে বলে এটা হচ্ছে ইংলিশ মিডিয়াম মানে সাধারণ আর কি, আর একটা হচ্ছে ইকুয়াল বলে, সেটাতে আবার ফ্রেঞ্চ শেখায়, মানে ফ্রেঞ্চ শেখায়, ফ্রেঞ্চ স্কুল। আবার আরেক ধরনের স্কুল মনে হয় আছে, আমি ওটা ঠিক শিওর না, ওটাতে ইংলিশ আর ফ্রেঞ্চ দুইটারই বেশ ভালো পরিমাণে একটা ইয়ে থাকে আর কি, মানে ইংলিশও শেখায় ফ্রেঞ্চও শেখায়, মানে দুই মাধ্যম স্কুল বলা যায়। তো আমার ছেলে যেটাতে যায় সেটা হচ্ছে কি খুব সাধারণ স্কুল, সেটা হচ্ছে ইংলিশ মিডিয়াম। কেউ কারো চাইলে ফ্রেঞ্চেও দিয়ে দিতে পারেন, তবে হয়তো বাচ্চার উপর অনেক বেশি প্রেশার পড়ে যাবে, একেবারে নতুন একটা ল্যাঙ্গুয়েজ। আবার আমার মতে বেস্ট হচ্ছে গিয়ে যে স্কুলগুলোতে ইংলিশ এবং ফ্রেঞ্চ দুইটার উপরই সমান জোর দেয় সেরকম স্কুল বেস্ট। যদি আপনার বাচ্চাকে ফ্রেঞ্চ শেখানোর ইচ্ছা থাকে, ফ্রেঞ্চ শেখার লাভ হচ্ছে যে আপনার বাচ্চা যখন বড় হবে সরকারি চাকরি খুব ভালো করতে পারবে। মোটামুটি যারা ফ্রেঞ্চ জানে, ফ্রেঞ্চ এবং ইংলিশ দুইটাতেই ভালো, তাদের জন্য সরকারি চাকরি কানাডাতে খুবই ভালো অবস্থা আর কি, মানে সেরকম অবস্থা। যাই হোক, আর এখন কথা হচ্ছে কেউ যদি ইসলামিক স্কুলে দিতে চান, মানে স্পেশালাইজড স্কুল আর কি, এখন খুব স্বাভাবিক ব্যাপার ইসলামিক স্কুল তো আপনার হবে প্রাইভেট স্কুল, এটা তার মানে গভর্নমেন্ট স্কুল হবে না। তো সেই হিসাবে ইসলামিক স্কুল মোটামুটি সব শহরেই আছে, আমি যতটুকু জানি। আপনার টরন্টোতে তো আছেই, আমি সাসকাটুনেও একটা আছে আর কি, রেজিনা তো থাকার কথা। মোটামুটি যেসব শহরে বাংলাদেশিরা যায় সব শহরে ইসলামিক স্কুল আছে, কিন্তু সেগুলো যেহেতু প্রাইভেট স্কুল তাই ওইখানে আপনাকে টাকা দিয়ে পড়াইতে হবে। আমি মোটামুটি আমার একটা আইডিয়া আর কি, সেটা মোটামুটি আপনার মান্থলি $250-300 মতো আপনার টিউশন ফি দেওয়া লাগতে পারে। কিন্তু সেটার থেকে বড় সমস্যা হচ্ছে যেহেতু মুসলিমের সংখ্যা অনেক বেশি, আর ইসলামিক স্কুল সব জায়গায় থাকলেও এখনও অত বেশি না, তাই আপনাকে হয়তো বা বেশ লম্বা লাইন দিতে হতে পারে। মানে আপনার যদি সত্যি বাচ্চাকে ইসলামিক স্কুলে পড়ানোর ইচ্ছা থাকে তাহলে আপনি যে শহরেই যান ওইখানে আসবেন, ইসলামিক স্কুলটা খুঁজে বার করবেন, তারপর সেখানে নাম দিয়ে আসবেন, তারপর আপনার বাচ্চাকে নর্মাল স্কুলে ভর্তি করায় দিবেন। হয়তো বা আপনার বাচ্চার নাম আস্তে আস্তে আসল ভর্তির সময়টা আস্তে আস্তে ইসলামিক স্কুলে 1-2 বছর সময় লাগতে পারে, আপনাকে বাচ্চা হাতে কিউতে থাকতে হতে পারে। এই হচ্ছে বিষয়। তো বাচ্চাদের জন্য দেশটা খুব ভালো, বাচ্চাদের জন্য একবার 100% সেফ। আমি এখন পর্যন্ত কিছু দেখি নাই, আপনার বাচ্চা নিশ্চিন্ত মনে বাইরে যায় খেলতে পারবে, কোনো সমস্যা নাই, মানে রাস্তায় যায় গাড়ি নিচে না পড়লে হলো। বাট এমনিতে কিডন্যাপিং বা ওই ধরনের সমস্যা আমার এখন পর্যন্ত চোখে পড়ে নাই, এটা আর কি। আর বাচ্চার জন্য আপনারা চাইল্ড বেনিফিট পাবেন। চাইল্ড বেনিফিটটা হচ্ছে গিয়ে এটা ফ্যামিলি ইনকামের উপর ডিপেন্ড করে। মোটামুটি ফ্যামিলি ইনকাম বুঝে, যাদের ইনকাম অনেক বেশি তারা কম পাবে, যাদের ইনকাম কম তারা বেশি পাবে। তো মোটামুটি $200-250 থেকে $600 পর্যন্ত পাওয়া যায় চাইল্ড বেনিফিট। তো আসার পর আপনারা চাইল্ড বেনিফিটের অ্যাপ্লাই করবেন যখন আপনার সিন হয়ে যাবে। এই সিন কেমনে করে কি করবেন সেটা নিয়ে আমার প্রথম যে ভিডিওটা, সেই ভিডিওটা আপনারা একবার দেখতে পারেন। যাই হোক, ওই ভিডিওটার লিঙ্ক এই ভিডিও নিচেও থাকবে, এবং ওই ভিডিওতে আরও ফ্লাইট টাইট অন্যান্য বিষয় আমি বলছি আর কি। এখন কথা হচ্ছে, এবং চাইল্ড বেনিফিটের সুবিধা হচ্ছে এই যে ধরেন আপনার ল্যান্ডিং হচ্ছে মার্চের 15 তারিখ, এখন আপনি চাইল্ড বেনিফিট অ্যাপ্লাই করলেন হচ্ছে এপ্রিলের প্রথম সপ্তাহে। চাইল্ড বেনিফিটটা প্রসেস হইতে একটু সময় লাগে। আপনি ধরেন মে বা জুনে যায় হয়তো বা আপনি চাইল্ড বেনিফিটটা আপনার অ্যাক্টিভেটেড হইল, কিন্তু এই অ্যাক্টিভেটেড হলে আপনি যে মার্চের 15 তারিখ থেকে আপনি চাইল্ড বেনিফিটটা পাবেন। এটা সাধারণত মায়ের অ্যাকাউন্টে যায়, তার মানে আপনি তখন বেশ ভালো একটা অ্যামাউন্ট হাতে পাবেন। তো কারো যদি ফ্যামিলি ইনকাম কম থাকে এবং যে 3-4টা বাচ্চা থাকে তাহলে খুবই ভালো, তার মোটামুটি বাড়ি ভাড়া, গ্রসারি খরচ আপনার বাচ্চার খরচ দিয়ে চলে আসতে পারে। তো চাইল্ড বেনিফিট একটা কানাডার অসাধারণ জিনিস। যাই হোক, এখন কথা হচ্ছে যে চিকিৎসা, হেলথ কার্ড। কানাডার ব্যাপারটা হচ্ছে যে আপনার যে কোনো জায়গাতে হেলথ কার্ড লাগে, এবং বাচ্চাদের জন্য তো অবশ্যই, বাচ্চাদের জন্য কি মানে ধরেন ফ্যামিলি সবার জন্যই মানে আপনার হেলথ কার্ড লাগবে। আর হেলথ কার্ড আসার পরে অ্যাপ্লাই করলে আসতে 1-1.5 মাসের মতো সময় লাগে। আর এই 1-1.5 মাস আপনার হয়তো একটু কষ্ট করে চলতে হতে পারে। ধরেন আপনার ওভার দ্য কাউন্টার যে ওষুধগুলো আছে আর কি, টাইরোনাল মানে প্যারাসিটামল সেগুলো দিয়ে আপনার চালানো লাগতে পারে আপনার। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখন এটা আমি জানি যে বাচ্চাদের জন্যে মানে মেডিসিন এবং চিকিৎসা তো সবার জন্যই ফ্রি। ইনফ্যাক্ট বাচ্চাদের জন্য ওষুধও ফ্রি, হ্যাঁ ওষুধও ফ্রি বাচ্চাদের জন্য, মানে মেডিসিনও ফ্রি।
এখন মেডিসিন ফ্রি, কিন্তু এই মেডিসিনটা ফ্রিটা পাওয়ার জন্য আপনার ধরেন আপনার হেলথ কার্ডও লাগবে। এটা হচ্ছে ব্যাপার, মানে আপনি যখন একটা মানে প্রেসক্রিপশন মেড যখন কিনতে যাবেন তখন আপনার হেলথ কার্ড দেখাইতে হবে, না হলে হয়তো বা আপনি ফ্রি পাবেন না। এই হচ্ছে ব্যাপার। সো হেলথ কার্ড খুব ইম্পর্টেন্ট। হেলথ কার্ড আসা পর্যন্ত আপনাদের একটু ধরে ধরে চলতে হবে, বাচ্চাকে একটু সাবধানে রাখতে হবে। এই হচ্ছে ব্যাপার। 25 বছর বয়স পর্যন্ত যতটুকু আমি জানি বাচ্চাদের জন্য মেডিসিনও ফ্রি এবং আপনার দাঁত আর চোখও ফ্রি। দাঁত আর চোখের ব্যাপারটা একটু বলি যে আমরা যারা বড় হয়ে গেছি আর কি, আমাদের হেলথে সব কিছু আমরা পাই। ধরেন যে আমার যদি মানে ক্যান্সার হয় খোদা না খাস্তা, তাহলে আমি কেমোথেরাপি ফ্রিতে পাবো, কিন্তু যে দুটো জিনিস ফ্রিতে দিবে না সেটা হচ্ছে দাঁত একটা চোখ। কারণ এগুলা হচ্ছে গিয়ে আপনার জীবন সংহারী না, মানে ব্যাপারটা এভাবে দেখে যেগুলাতে এই দুটো জিনিসের যেহেতু লাইফ রিস্ক নাই, তো এগুলা আপনার এই গভর্নমেন্ট ফ্রি সার্ভিসগুলোর মধ্যে নাই আর কি। তো এগুলো আমি কোত্থেকে পাবো? এগুলো হচ্ছে যে আমি জব করব, সেই জব থেকে আমাকে ইন্স্যুরেন্স দিবে, আমাকে হেলথ ইন্স্যুরেন্স দিবে, তো সেগুলো আমার এই দাঁত আর চোখ কাভার করবে। বাট বাচ্চাদের জন্য কানাডার এটা একটা সুবিধা যে বাচ্চাদের যদি 25 বছর বয়স পর্যন্ত আপনাদের দাঁত আর চোখও ফ্রি, মানে বাচ্চাদের জন্য দাঁত আর চোখের চিকিৎসা ফ্রি এবং ওষুধও ফ্রি। যে কোনো ধরনের ওষুধ মোটামুটি, মানে ধরেন একেবারে কাউন্টার থেকে কিনলেন সেটা না, বাট প্রেসক্রিপশনটা ড্রাগ যে কোনোটাই ফ্রি। তো এগুলো একটা বড় সুবিধা। এখন আমি যে এই বয়সটা সেগুলো বলতেছি, এগুলো একটু এদিক ওদিক হতে পারে, বাট আমি জাস্ট বেসিক একটা আইডিয়া দিচ্ছি। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনার বাচ্চা যে আসবে সব ঠিক আছে, আপনার বাচ্চা কোপ আপ করবে কীভাবে, কালচারাল শক টক ইত্যাদি ইত্যাদি। এখন এই জিনিসটা তো অবশ্যই বাচ্চা টু বাচ্চা ভ্যারি করবে, এটা ভ্যারি করবে। কোনো বাচ্চা খুব সহজে পারবে, কোনো বাচ্চা অনেক মানে প্রবলেম হবে, এটা হবে। বাট সাধারণত আমি দেখি নাই কোনো বাচ্চা সমস্যা হইতে, এটা আমার চোখে পড়ে নাই। যেমন আমার ছেলেও যে এখানে আসছে, ও 5 বছর বয়সে আসছে, এখনও বয়স 10, তো কোনো ধরনের কোনো প্রবলেম হয় নাই, স্কুল কোনো ধরনের কোনো প্রবলেম হয় নাই। প্রথম কোপাপে, তবে পরে মানে প্রায় 18 বছর 2 পরে একটা ছেলেকে বুলি করতো, একটা ছেলে ছিল আর আরেকটা স্কুলেও পড়তো, এটা তো বুলি করতো, এই হচ্ছে ব্যাপার। বাট আদারওয়াইজ ওর প্রথমে ঢুকাতে কোপ আপ করতে কোনো সমস্যা হয় নাই। তো এখানকার টিচাররা খুবই বলা যায় যে ট্রেইনড, এবং তারা জানে যে নতুন ইমিগ্রেন্ট অনেক ইমিগ্রেন্ট বাচ্চা আসে, তো আপনি আর বাচ্চাকে নিশ্চিন্তে স্কুলে পাঠাইতে পারেন, তারা এটা ঠিকই আপনার দেখভাল করবে, মানে বাচ্চার কোনো সমস্যা হবে না। আর একটা ব্যাপার হচ্ছে বুলি। হ্যাঁ, বুলি এইটা একটু বাচ্চা যখন বড় হয়ে যায়, ধরেন 7, 8, 9, 10 বছর বয়স, তখন বুলির ব্যাপারটি থাকতে পারে। এখানকার কিছু বাচ্চা এগুলো একটু, যেটা বাংলাদেশেও তাই, বাংলাদেশেও বুলি করে, এখানে তা করে, এখানে বুলিটা তারা খুব সিরিয়াসলি নেয়। সো আপনি আপনার বাচ্চাদের সাথে কনস্ট্যান্ট কথা বলবেন, ওদেরকে বোঝার চেষ্টা করবেন যে ওদের স্কুলে কী হচ্ছে। যদি কোনো হিন্টস পান যে কোনো বাচ্চা অন্য কোনো বাচ্চা আপনার বাচ্চাকে টন্ট করতেছে, মানে বিরক্ত করতেছে বা কোনো ধরনের কোনো ঝামেলা করতেছে, একেবারে চোখ বন্ধ করে বাচ্চা যে ক্লাস টিচার বা যে হচ্ছে প্রিন্সিপাল, স্কুলের প্রিন্সিপাল, তাকে আপনি লেটার লিখে দেবেন, একটা ইমেল করে দেবেন যে আমার বাচ্চাকে এরকম সমস্যা হচ্ছে, এবং ওরা অ্যাকশন নিবে। এটা মোটামুটি গ্যারান্টিড যে ওরা অ্যাকশন নিবে। হচ্ছে ব্যাপারে বুলি এখানে খুব সিরিয়াসলি ধরা হয়। হচ্ছে ডে কেয়ার, শেষটা হচ্ছে ডে কেয়ার বলেই শেষ করি। ডে কেয়ার যদি আপনার একেবারে বাচ্চা ছোট হয় বা এটি হয়, এখানে আগে বলে রাখি যে এখানে 2 ধরনের ডে কেয়ার হয়, মানে মোটা দাগে। একটা হচ্ছে ডে কেয়ার, নর্মাল ডে কেয়ার, সেখানে অনেকগুলো বাচ্চা যাবে, প্রায় 15-20টার মতো বাচ্চা থেকে। একটা হচ্ছে হোম কেয়ার। হোম কেয়ার হচ্ছে কোনো একজন মহিলা যার এই বাচ্চা রাখার এই লাইসেন্সটা আছে, তো সে তার বাসায় 5টা পর্যন্ত বাচ্চা রাখতে পারে, বাচ্চা রাখতে পারে। এবং এই হোম কেয়ারটা আমি প্রেফার করি, কারণ হোম কেয়ারটা অনেক হোমলি হয়। আমার নিজের ছেলে মানে একটা হোম কেয়ারে যাইতো টরন্টোতে, ও প্রায় বছর 1.5-এর মতো ওই হোম কেয়ারে ছিল, এবং হোম কেয়ার খুব ভালো অবস্থা ছিল, মানে হোম কেয়ারটা খুবই ভালো। মহিলা তাকে খুবই ভালোবাসতো, আদর করতো। তো হোম কেয়ার বেটার। তো আপনারা যদি ডে কেয়ার বা হোম কেয়ার এরকম ব্যাপার থাকে, কিন্তু হোম কেয়ারটা ওভাবে বোঝা যায় না যে হোম কেয়ার কোথায় আছে, মানে ডে কেয়ার একটা সাইনবোর্ড থাকে যেটা একটা ডে কেয়ার, কিন্তু হোম কেয়ারটা অনেক তলে হয়। সো আপনাদের একটু খোঁজ খবর করতে হবে, বার করতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে এই হোম কেয়ার, ডে কেয়ার যেটাই হোক, এগুলো অনেক এক্সপেন্সিভ, ভীষণ এক্সপেন্সিভ। এগুলো নিজের পকেট থেকে টাকা দিয়ে রাখা আসলে অনেক কঠিন। তবে আপনার ওই যে যদি আপনার ইনকাম কম হয়, কানাডা যাদের ইনকাম কম তাদের জন্য দেশটা অনেক ভালো আসলে। তো আপনাদের যদি ইনকাম কম হয় তাহলে গভর্নমেন্ট সাবসিডি দেয়। যদি আপনার ইনকাম বেশি কম হয়, আপনার ফ্যামিলি ইনকাম, তাহলে আপনার জন্য পুরোটাই ফ্রি হবে। আর যদি আপনার আপনার যখন ইনকাম বাড়তে থাকবে, তখন একটা করে পার্শিয়াল, মানে আপনি একটা অংশ দিবেন, গভর্নমেন্ট একটা অংশ দিবে। তো এমনি করে হয় আর কি। কিন্তু এই ব্যাপারটা হচ্ছে যে এই ডে কেয়ারের এই সিস্টেমে ডে কেয়ারটা পাওয়াটা একটু টাফ, মানে ধরেন ডে কেয়ারের প্রেশার থাকে আর কি। এক্ষেত্রে আপনার বাচ্চাকে হয়তো বেশ কিছুদিন লাইনে থাকতে হতে পারে,
মানে ভর্তি পাইতে লাইন হইতে পারে। তো এই জন্য আপনার আশেপাশে যতগুলো ডে কেয়ার আছে, যদি ডে কেয়ার লাগবে সবগুলোতে নক করবেন কোনটাতে সিট আছে। ডে কেয়ার সিট যদি পান এবং আপনার যদি ফ্যামিলি ইনকাম কম থাকে তাহলে আপনি সাবসিডি অ্যাপ্লাই করে সাবসিডিও পাবেন আশা করা যায়। এই গেল হচ্ছে ডে কেয়ার। এখন ডে কেয়ার যদি এভাবে আপনি ম্যানেজ করতে না পারেন, বা ধরেন একটা ডে কেয়ার পাইছেন সরকারি ডে কেয়ার বা এই টাইপের কিছু, এটা অনেক দূরে আপনার পক্ষে যায় দেওয়া সম্ভব না, তাহলে আপনি এরকম হইতে পারে যে আপনি হয়তো বা এখানে অনেক মহিলা ভাবি টাবি তারা হয়তো বাসায় বাচ্চা রাখে, তারা খুব সামান্য কিছু হয়তো একটা অ্যামাউন্ট নেয়, একটা সম্মানই নেয় আর কি, তো বাসায় বাচ্চা রাখে এবং খুব ভালোভাবে রাখে। তো আপনারা ওভাবে করেও খোঁজ খবর করে দেখতে পারেন যে কেউ আশেপাশে আছে নাকি যে আপনার বাচ্চা রাখতে পারবে। এটা গেলো একটা ব্যাপার। আর একটা হচ্ছে গিয়ে আফটার স্কুলিং, এটাও মনে হয় কোনো একটা, আমি এটা পুরোপুরি শিওর না কারণ আমার বাচ্চা এগুলো এটা কখনো যায় নাই, বাট আফটার স্কুলিং বলতে হয়তো কিছু একটা থাকতে পারে। কোনো স্কুল হয়তো এই সুবিধাটা দেয় যে তারা স্কুল শেষ হওয়ার পর ঘন্টা 1.5-2 মতো বাচ্চাকে, বা ঘন্টা 1.5-2-3 মতো বাপ মা যতক্ষণ না আসে বা যতক্ষণ আপনি আপনার ধরেন অফিসে যতক্ষণ মোটামুটি সেই সময়টা তারা বাচ্চাকে দেখে, বাচ্চাকে তারা রাখে, তাদের মনে এই সিস্টেমটা আছে, কিন্তু এটা আমি পুরোপুরি শিওর না, এটা আমি শুনছি। যাক, আজকে এই পর্যন্তই। ভিডিওটা শেয়ার দেন, আগে ভিডিওটা দেখেন, সামনে আরও ভিডিও দেখেন, ও সামনে বাচ্চাদের নিয়ে একটা ভিডিও করব, সেটা খুব ইম্পর্টেন্ট। যে অনেকের ধারণা কানাডা মানে কি, এটা খালি কানাডার জন্য না, যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বাচ্চা আসলে বাচ্চা মানে নষ্ট হয়ে যায়, এটা বড় হইতে হইতে বাচ্চাকে উচ্ছন্নে চলে যায়, ড্রাগস নেয়, বাপ মার কথা শুনে না, বেয়াদব হয়ে যায়, ওয়েস্টার্ন লাইফ লিড করে এবং বাপ মা থেকে আলাদা হয়ে যায়, সোজা কথা হারায় ফেলে। তো সেটা নিয়ে আমার যে টেক, মানে বলে যে আমার ওপিনিয়ন আর কি, আমার অবজারভেশন অভিজ্ঞতার মাধ্যমে আমি যে ওপিনিয়ন পাইছি, তো সেটা নিয়ে একটা ভিডিও করব। এটা একটু বড় ভিডিও হবে, এটা পরশু কোনো একদিন যাবে, যাই হোক, এমনকি কালকেও যেতে পারে, যাই হোক, এখানে হচ্ছে ব্যাপার। তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং ভিডিওগুলো শেয়ার দিলে ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।